গুড ইভিনিং। আজকে আমরা আমাদের একটা জৈবনিক প্রক্রিয়া, আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ জৈবনিক ক্রিয়া রেচন নিয়ে আলোচনা করব। রেচন রেচন কি, কোথায় হয়, কেন হয়, এগুলো নিয়ে আলোচনা হবে। তাহলে আমাদের আজকের টপিকস হচ্ছে রেচন। এই যে আমরা বেঁচে আছি, তাহলে আমাদের বেঁচে থাকার জন্য আমাদের শরীরে প্রতিনিয়ত ঘটে চলেছে বিভিন্ন ধরনের জৈবনিক ক্রিয়া। রেচন এরকমই একটা জৈবনিক ক্রিয়া। এই যে আমরা খাবার খাই, খাবার খাওয়ার পর কি হয়, সেই খাদ্য পাকস্থলীতে পৌঁছায়। পাকস্থলী ক্ষুদ্রান্ত অর্থাৎ অন্তরে থাকাকালীন সময়ে এই খাদ্যের পরিপাক হয়। পরিপাক হওয়ার পর সেই খাদ্য শোষিত হয়ে কোথায় যায়? আমাদের রক্তে মেশে। রক্তের মাধ্যমে প্রতিটি কলাকোষে পৌঁছে যায় এই খাদ্য উপাদান। এরপর এই কোষের ভিতরে ঘটে চলেছে বিপাক ক্রিয়া, যার ফলে ওই খাদ্য উপাদানগুলো থেকে আমরা শক্তি পেয়ে থাকি। অর্থাৎ কোষের মধ্যে প্রতিনিয়ত বিপাক ঘটছে। বিপাক দু প্রকার, এটা তোমরা আগেই জেনেছো। বিপাক দু প্রকার কি কি? উপচিতি বিপাক আর একটা অপচিতি বিপাক। তো এই রেচন প্রক্রিয়াটি একটি অপচিতি বিপাকের উদাহরণ। রেচন প্রক্রিয়াটি একটি অপচিতি বিপাকের উদাহরণ। একে কেন অপচিতি বলা হয় পরে আমরা আলোচনা করছি। তাহলে রেচন হলো একটা অপচিতি বিপাক। তোমরা দেখেছো যে ধান থেকে যখন চাল করা হয়, একটা মেশিনে দেখো ধানকে একদিকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তারপরে সামনের দিকে চাল বেরোচ্ছে। অর্থাৎ ধান থেকে চাল পাওয়ার জন্য আমরা একটা মেশিনে যখন ধানকে ঢালা হয়, তারপরে দেখা যায় একদিকে চাল বেরোচ্ছে। আরেকটা জিনিস খেয়াল করে দেখবে, ওই মেশিনের পিছনের দিকে একটু তুষ, বা আমরা পুরুলিয়ার ভাষায় কুঁড়া বলি, এটা বার হয়। তাহলে আমরা চাইছিলাম চাল, কিন্তু তার সঙ্গে সঙ্গে পেলাম ওই তুষটাও পেলাম। তাহলে উপজাত পদার্থ রূপে আমরা ওই তুষটাও পেয়ে যাচ্ছি, যেটা আমাদের দরকার ছিল চাল, কিন্তু চাল পেতে গেলে আমাকে ওইটাও পেতে হচ্ছে। তাহলে কোনো ক্রিয়া যখন ঘটে তখন এরকমই কিছু অন্য উপাদানও তৈরি হয়। তো আমরা যে সমস্ত ওই যে খাদ্য উপাদান যেগুলো বললাম, যে পরিপাক হওয়ার পর রক্তের মাধ্যমে আমাদের কোষে কোষে খাদ্য উপাদানগুলো পৌঁছালো, সেই উপাদানগুলোর যখন বিপাক ঘটে তখন বিভিন্ন ধরনের উপজাত পদার্থ আমরা পেয়ে থাকি। যেমন আমরা যে খাবারগুলো খাই তার মধ্যে কি মূলত তিনটে খাদ্য উপাদান আমরা গ্রহণ করি: কার্বোহাইড্রেট, প্রোটিন আর কি ফ্যাট। তো কার্বোহাইড্রেটের বিপাকের ফলে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড। প্রোটিন বিপাকের ফলে তৈরি হয় অ্যামোনিয়া, ইউরিয়া, আর ফ্যাট বিপাকের ফলে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই যে উপাদানগুলো যদি কোষের মধ্যে জমতে থাকে, তাহলে কোষের ক্রিয়ার বিঘ্ন ঘটবে, এমনকি কোষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে এই পদার্থগুলোর যখন বিপাক হচ্ছে, তখন উপজাত পদার্থ রূপে আমরা কিছু উপাদান পাচ্ছি। এই উপাদানগুলো কোষের মধ্যে জমতে থাকলে কোষের ক্ষতি হবে, এমনকি কোষের মৃত্যুও হতে পারে।
তাই এই উপাদানগুলোকে শরীর থেকে সরিয়ে ফেলার দরকার আছে। আর আমাদের শরীরে যদি আমরা মানুষের রেচন নিয়ে যদি আমরা মানুষের শরীর নিয়ে ধরি, যে আমাদের শরীরে প্রায় 10 লক্ষ কোটি কোষ আছে, তাহলে এতগুলো কোষের মধ্যে যে বিপাক ক্রিয়া ঘটছে, তাহলে এই যে উপাদানগুলো পাচ্ছি বিপাকের ফলে, এই উপাদানগুলোর পরিমাণটাও বেশি। এগুলোকে কোষে জমতে দেওয়া চলবে না। তাহলে এগুলোকে কোষ থেকে হয় অপসারিত করে কোনো জায়গায় জমা করতে হবে, কিংবা শরীর থেকে বার করে দিতে হবে, তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে। তো রেচন ক্রিয়ার মাধ্যমে জীবেরা এই সমস্ত উপাদানগুলোকে কোষ থেকে অন্য কোনো জায়গায় সরিয়ে ফেলে সাময়িকভাবে সেখানে জমা রাখতে পারে, আবার সঙ্গে সঙ্গে অপসারিত করতে পারে। তাহলে রেচনের মাধ্যমে জীবেরা এই সমস্ত ক্ষতিকর বর্জ্য পদার্থগুলোকে শরীর থেকে অপসারিত করে। এটাই হচ্ছে রেচন। যে জৈবনিক প্রক্রিয়ায় বিপাকজাত বর্জ্য পদার্থগুলি অদ্রাব্য কেলাস বা কলয়েড রূপে সাময়িকভাবে সঞ্চিত থাকে, এটা উদ্ভিদের ক্ষেত্রে, কিংবা শরীর থেকে অপসারিত হয়, তাকেই রেচন বলে। আরেকবার বলি সংজ্ঞাটা। যে জৈবনিক প্রক্রিয়ায় বিপাকজাত বর্জ্য পদার্থগুলি অদ্রাব্য কেলাস বা কলয়েড রূপে দেহে সাময়িকভাবে সঞ্চিত থাকে কিংবা দেহ থেকে অপসারিত হয়, তাকে রেচন বলে। তাহলে রেচনের সংজ্ঞাটা বুঝলাম যে কি হচ্ছে, যে ওই ক্ষতিকর পদার্থগুলোকে কোনো জায়গায় সরিয়ে ফেলে সাময়িকভাবে জমা করতে পারে। উদ্ভিদরা তাদের শরীরের বিভিন্ন জায়গায় এই পদার্থগুলোকে জমা করে। আর প্রাণীদের ক্ষেত্রে কি হয়? প্রাণীদের ক্ষেত্রে এই পদার্থগুলোকে অপসারিত করতে হয়, শরীর থেকে অপসারিত করতে হয়। এগুলো শরীরে জমা থাকলে শরীরের ক্ষতি হতে পারে। তাহলে রেচনের উদ্দেশ্য কি? এই ক্ষতিকর বর্জ্য পদার্থগুলোকে দেহ থেকে অপসারিত করা। তাহলে রেচনের মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষতিকর বর্জ্য পদার্থগুলোকে দেহ থেকে সরানো। তাহলে রেচনের মাধ্যমে ক্ষতিকর বর্জ্য পদার্থগুলো দেহ থেকে অপসারিত হয়। আর উদ্ভিদের ক্ষেত্রে কি হয়? সাময়িকভাবে তাদের শরীরে বিভিন্ন জায়গায় এগুলো জমা হয়। তো আমরা এই যে রেচন পদার্থ, রেচন পদার্থ কাকে বলে? রেচন প্রক্রিয়ায় উৎপন্ন বর্জ্যগুলিকেই বলা হয় রেচন পদার্থ। এই রেচন পদার্থগুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করি। নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ, নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ কোনগুলো? যেমন অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড ইত্যাদি। নাইট্রোজেন বিহীন কোনগুলো? আর নাইট্রোজেন যুক্ত এগুলো হলো প্রাণীদের। নাইট্রোজেন যুক্ত উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে, উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের উপক্ষার পাওয়া যায়, যেমন কুইনাইন, ডাটোরিন, রেসারপিন ইত্যাদি। তাহলে এই সমস্তগুলো রেচন পদার্থগুলো হলো নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। উদ্ভিদের ক্ষেত্রে মনে রাখবে, উদ্ভিদের উপক্ষারগুলো হচ্ছে নাইট্রোজেন যুক্ত, যেমন কুইনাইন, সিনকোনা গাছ থেকে পাওয়া যায় কুইনাইন, রুদ্রা গাছ থেকে পাওয়া যায় ডাটোরিন, সর্পগন্ধা গাছ থেকে আমরা পাই রেসারপিন। এগুলো হচ্ছে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। আর নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ কোনগুলো? নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ, অর্থাৎ যার মধ্যে নাইট্রোজেন থাকবে না। উদ্ভিদের ক্ষেত্রে হলে হচ্ছে গণ, রজন,
ইত্যাদি। আর প্রাণীদের ক্ষেত্রে হলে কি হবে, প্রাণীদের ক্ষেত্রে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আমাদের একটি শরীরের গুরুত্বপূর্ণ রেচন পদার্থ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তাহলে এটা হলো নাইট্রোজেন বিহীন। আবার এখানে একটা প্রশ্ন পড়ে মাঝে মাঝে, এখন দিয়ে দিচ্ছে, আগে এই দুটো ভাগেই ছিল, এখন একটা এখান থেকে প্রশ্ন দিয়ে দেয়, একটি কার্বন যুক্ত রেচন পদার্থের নাম লিখ। কার্বন যুক্ত, কার্বন যুক্ত রেচন পদার্থ। প্রাণীদের হলে CO2, প্রাণীদের হচ্ছে কার্বন যুক্ত রেচন পদার্থ CO2। উদ্ভিদের ক্ষেত্রে কার্বন যুক্ত একটি রেচন পদার্থের নাম মনে রাখবে ট্যানিন। ট্যানিন। তাহলে এই 3 রকমের রেচন পদার্থ জীবদেহে উৎপন্ন হয়। এরপর আসি রেচনের গুরুত্ব। আমি আগেই বললাম যে রেচনের মাধ্যমে, রেচনের উদ্দেশ্যটাই হচ্ছে রেচন পদার্থগুলোকে শরীর থেকে অপসারিত করা। আরেকটা ধরো, এই যে আমাদের শরীর, আমাদের শরীরে কি কি আছে, আমাদের শরীরে যে বিভিন্ন ধরনের খনিজ উপাদান তারা তৈরি, কার্বন আছে, নাইট্রোজেন আছে, আয়রন আছে, ক্যালসিয়াম আছে, দস্তা বা জিঙ্ক, তামা, এই সমস্ত উপাদান আছে আমাদের শরীরে। তাহলে এই উপাদানগুলো আমরা কোথা থেকে পেয়েছি? এই উপাদানগুলো তো আমরা বাজার থেকে কিনে আনিনি, এগুলো আমরা প্রকৃতি থেকে, পরিবেশ থেকে গ্রহণ করেছি। আর এই উপাদানগুলো যদি এরকম সবাই যদি এরকম পরিবেশ থেকে নিতে থাকে, তাহলে কি হবে, পরিবেশে উপাদানগুলোর ঘাটতি হবে। তাই একটা নির্দিষ্ট সময়ে এগুলো যেন আবার পরিবেশে যায়, যার ফলে অন্যান্য জীবরা এই উপাদানগুলোকে আবার ব্যবহার করতে পারে। তাহলে আমার শরীরে যে সমস্ত উপাদান আছে, এগুলো যদি এরকম হতো যে আগে আমরা কোনোভাবে ফেরত দেব না, তাহলে আলটিমেট যখন আমার মৃত্যু হবে তখন এই উপাদানগুলো আবার পরিবেশে যাবে, কিন্তু সেটা তো অনেক সময়ের ব্যাপার। তাই প্রতিনিয়ত কিছু কিছু উপাদান যেন পরিবেশে আবার যেতে পারে, এই রেচন ক্রিয়ার মাধ্যমে এই সমস্ত উপাদানগুলো আবার পরিবেশে ফিরে যাওয়ার সুযোগ পায়, যার ফলে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে। তাহলে প্রাকৃতিক সম্পদের ভারসাম্য বজায় রাখাও রেচনের একটা গুরুত্ব। আরেকটা আছে আমাদের শরীরে, এটাকে বলা হয় জলসাম্য রক্ষা। আর গুরুত্বগুলো পরপর বলি। 1 নম্বরে হলো রেচনের গুরুত্ব, দৈহিক সুস্থতা রক্ষা। দৈহিক সুস্থতা রক্ষায় রেচনের ভূমিকা। আগেই বললাম যে রেচনের মাধ্যমে ক্ষতিকর বর্জ্য পদার্থগুলো দেহ থেকে অপসারিত হয়, যার ফলে কোষ তথা জীবদেহ সুস্থ থাকে। এই পদার্থগুলো শরীরে জমতে থাকলে আমাদের ক্ষতি হতে পারে। তাহলে দৈহিক সুস্থতা রক্ষায় রেচনের ভূমিকা আছে। 2 নম্বর হচ্ছে প্রাকৃতিক সম্পদের আবর্তন। প্রাকৃতিক সম্পদের আবর্তন, যেটা একটু আগে তোমাদেরকে বললাম, যে প্রাকৃতিক উপাদানগুলো যেগুলো আমরা পরিবেশ থেকে গ্রহণ করি, এই উপাদানগুলো যাতে আবার পরিবেশে যেতে পারে, যাতে পরিবেশে এই উপাদানগুলোর ঘাটতি না হয়, রেচনের মাধ্যমে এই প্রক্রিয়াটা চলতে থাকে। অর্থাৎ উপাদানগুলো, বিভিন্ন উপাদান যেমন আমরা পরিবেশ থেকে গ্রহণ করছি, সেই উপাদানগুলো আবার রেচনের মাধ্যমে পরিবেশে ফিরে যাচ্ছে। তাহলে প্রাকৃতিক সম্পদের আবর্তনে রেচনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। 3 নম্বর জলসাম্য নিয়ন্ত্রণ। আমাদের শরীরে কোষগুলোতে রক্ত এবং লসিকা, এগুলোতে নির্দিষ্ট মাত্রায় জল থাকে, এবং এই জলটা একটা নির্দিষ্ট মাত্রার থেকে কম বা বেশি হয়ে গেলে সেখানে সমস্যা দেখা দিতে পারে।
তাহলে শরীরে নির্দিষ্ট মাত্রায় জল যাতে থাকতে পারে এই জন্য রেচনের ভূমিকা আছে। যদি আমাদের জলের ঘাটতি হয়, যদি আমাদের শরীরে জলের ঘাটতি হয়, তখন আমরা সেই অভাব কিভাবে মিটাই? তখন আমরা জল পান করি, অর্থাৎ আমাদের তখন পিপাসার উদ্রেক হয়, যার ফলে আমরা জল পান করি, আমাদের জলের চাহিদাটা মিটিয়ে নিই। আবার যদি জল বেশি হয়ে যায়, এমনও তো হতে পারে যে আমার এক্সেস বাড়তি জল শরীরে ঢুকে গেল, সেক্ষেত্রে সেই বাড়তি জলটাও কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকর। তাহলে এই অতিরিক্ত জল রেচন ক্রিয়ার মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়, আমাদের মূত্র বা ঘাম এটার মাধ্যমে শরীর থেকে জল বেরিয়ে গিয়ে ওই যে অতিরিক্ত যে জল যে সমস্যার সৃষ্টি করছিল সেই সমস্যাটা দূর করে। তাহলে জলসাম্য নিয়ন্ত্রণে রেচনের বিশেষ ভূমিকা আছে। তাহলে কি বললাম? দৈহিক সুস্থতা রক্ষায় রেচনের গুরুত্ব। 2 নম্বরে কি বললাম? 2 নম্বরে বললাম প্রাকৃতিক সম্পদের আবর্তন। 3 নম্বরে কি বললাম? 3 নম্বরে জলসাম্য নিয়ন্ত্রণ। 4 নম্বরে লিখবে প্রোটোপ্লাজমীয় বস্তুর সমতা রক্ষা। প্রোটোপ্লাজমীয় বস্তুর সমতা রক্ষা। আমাদের কোষের যে প্রোটোপ্লাজম আছে তার মধ্যে বিভিন্ন উপাদান নির্দিষ্ট অনুপাতে আছে। তাহলে যদি রেচন প্রক্রিয়ায় উৎপন্ন বর্জ্যগুলো কোষ থেকে বেরিয়ে না যায়, তাহলে সেখানে ওই প্রোটোপ্লাজমের উপাদানগুলোর হেরফের ঘটে যায়। আর প্রোটোপ্লাজমের উপাদানগুলোর হেরফের ঘটলে কোষীয় বিপাক ক্রিয়া বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে কোষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই প্রোটোপ্লাজমীয় বস্তুগুলোকে ঠিকঠাক রাখতে, অর্থাৎ ওই প্রোটোপ্লাজমীয় উপাদানগুলোকে ঠিকঠাক রাখতে রেচনের বিশেষ ভূমিকা আছে। অর্থাৎ রেচনের মাধ্যমে যে ক্ষতিকর পদার্থগুলো উৎপন্ন হয়েছিল সেগুলো অপসারিত হয়ে এই প্রোটোপ্লাজমীয় বস্তুর অর্থাৎ প্রোটোপ্লাজমীয় উপাদানগুলির সমতা রক্ষায় সাহায্য করে। আর 5 নম্বর গুরুত্ব হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। 5 নম্বর গুরুত্ব হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। রেচনের অর্থনৈতিক গুরুত্ব কি? 5 নম্বরে হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্ব বলতে আমরা বিভিন্ন উদ্ভিজ যে রেচন পদার্থগুলো সেইগুলোকে আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিস ব্যবহার করি তার সেই উপাদানগুলো তৈরিতে বিভিন্ন ধরনের উদ্ভিজ রেচন পদার্থগুলোকে আমরা ব্যবহার করি। যেমন গন্ধ থেকে আঠা তৈরি হয়, রজন বার্নিশ শিল্পে ব্যবহৃত হয়। আবার যে উপক্ষারগুলো আছে প্রত্যেকটা উপক্ষার খুবই গুরুত্বপূর্ণ, এই উপক্ষারগুলো থেকে আমরা বিভিন্ন ধরনের ওষুধ পেয়ে থাকি। অর্থাৎ উদ্ভিজ রেচন পদার্থগুলোর একটা বিশেষ অর্থনৈতিক গুরুত্ব আছে, যেগুলোকে আমরা নানাভাবে ব্যবহার করে থাকি। তাহলে এই রেচন পদার্থগুলোর অর্থনৈতিক গুরুত্বও আছে। উদ্ভিজ রেচন পদার্থগুলোকে আমরা নানাভাবে ব্যবহার করে থাকি। তাহলে এই হলো রেচনের গুরুত্ব। এরপর যেটা আগে বলছিলাম যে রেচনকে অপচিতি বিপাক বলা হয়। একে কেন অপচিতি বিপাক বলে? তোমরা অপচিতি বিপাকের সঙ্গে পড়েছো যে অপচিতি বিপাকে জীবদেহের শুষ্ক ওজন কমে। এখানেও রেচন প্রক্রিয়ার ফলে জীবদেহের শুষ্ক ওজন কমে। আর কি হয়? জটিল যৌগ থেকে সরল যৌগ তৈরি হয়। আমি শুরুতেই বলেছিলাম যে আমরা পরিপাক ক্রিয়ায় আমরা যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্য পরিপাক হওয়ার পর যখন কোষে পৌঁছাচ্ছে, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই জটিল খাদ্যবস্তু বিপাক হচ্ছে সেখানে, এবং এখানে সরল যৌগে পরিণত হচ্ছে, এবং সরল যৌগে পরিণত হওয়ার পর রেচনের মাধ্যমে অপসারিত হয়। তাহলে যেহেতু জীবদেহের শুষ্ক ওজন রেচন প্রক্রিয়ায় কমে যায়, তাই রেচনকে অপচিতি বিপাক বলা হয়। এই হলো রেচনের ধারণা।
এই রেচন পদার্থগুলোকে অপসারণ করতে গেলে উদ্ভিদ দেহে কোনো নির্দিষ্ট এরকম অঙ্গ নেই। উদ্ভিদ দেহে কোনো নির্দিষ্ট অঙ্গ নেই। উদ্ভিদ তার ফ্লোয়েম কলার মাধ্যমে উৎপন্ন রেচন পদার্থগুলোকে নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে সাময়িকভাবে জমা রাখে, তারপরে সেটাকে প্রয়োজন মতো শরীর থেকে অপসারিত করে। প্রাণীদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম না। প্রাণীদের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যভাবে হয়। যেহেতু বহু বিচিত্র ধরনের প্রাণী আছে, তোমরা পড়েছো, সেই অ্যামিবা থেকে শুরু করে স্তন্যপায়ী প্রাণী আর সর্বশেষ আমরা এই মানুষ পর্যন্ত, এই বৈচিত্র্যময় যে জীবজগৎ, এই প্রাণীদের রেচন অঙ্গ আলাদা আলাদা। বিভিন্ন প্রাণীদের রেচন অঙ্গ বিভিন্ন ধরনের হয়। তো রেচন অঙ্গর মূল উদ্দেশ্য হচ্ছে রেচন পদার্থকে অপসারিত করা। যেমন কয়েকটা রেচন পদার্থ, যেমন এই কয়েকটা রেচন অঙ্গ, যেমন কেঁচোর রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। আমাদের কিন্তু রেচন অঙ্গ বা আবার আছে, কৃমির আছে, কৃমির রেচন অঙ্গ হচ্ছে যে ফ্লেম কোষ, সেরকম আমাদের রেচন অঙ্গ হচ্ছে কিডনি বা বৃক্ক। তো এরকম রেচন অঙ্গ, তো বৃক্ক শুধু রেচন অঙ্গ ঠিক আছে, কিন্তু শুধু বৃক্ক দিয়েই বৃক্ক তো একাই এই কাজটা করতে পারবে না। বৃক্ষকে সাহায্য করার জন্য বৃক্ষের সঙ্গে সংশ্লিষ্ট যে অঙ্গগুলি আছে, এই সবাই মিলে তৈরি হয় রেচনতন্ত্র। আমাদের বৃক্ষ ছাড়াও রেচন কার্যে সহায়তা করে বা রেচন অঙ্গ হিসেবে কাজ করে ফুসফুস। এক জোড়া ফুসফুস আমাদের রেচন কার্যে সহায়তা করে। এছাড়াও আমাদের ত্বকের মাধ্যমে কিছু রেচন পদার্থ অপসারিত হয়। যে দেখছো আমার ঘাম বেরোচ্ছে, এই যে ঘামটা হচ্ছে একটা রেচন পদার্থ। ঘামটা কোথা থেকে বেরোলো? ত্বক থেকে বেরোলো। অর্থাৎ আমাদের ত্বকও হচ্ছে একটা রেচন অঙ্গ। তাহলে এই কয়েকটা রেচন অঙ্গের নাম মনে রাখবে। আমরা আগামী ক্লাসে রেচনের ডিটেলসে যাব। আমরা উদ্ভিদ রেচন নিয়ে আগে আলোচনা করব, তারপর প্রাণীর রেচন নিয়ে আলোচনা হবে। তো তোমরা এই রেচন প্রক্রিয়াটা বুঝতে পেরেছ আজ, যে রেচন কাকে বলে, রেচন কেন হয়, রেচনের গুরুত্ব কি, আর উদ্ভিদ রেচন আর প্রাণী রেচনের পার্থক্য কি, এটা আলোচনার মধ্যে আশা করি তোমরা বুঝতে পেরেছ। উদ্ভিদ রেচনের ক্ষেত্রে কি হলো, যে উদ্ভিদ তার রেচন পদার্থগুলোকে সাময়িকভাবে দেহের বিভিন্ন অঙ্গে জমা রাখে, কিন্তু প্রাণীরা দেহ থেকে বার করে দেয়। উদ্ভিদের রেচন পদার্থগুলো অতটা ক্ষতিকারক নয়, দেহে জমা থাকলেও তাদের খুব একটা সমস্যা হয় না। কিন্তু প্রাণীজ রেচন পদার্থগুলো জীব দেহের পক্ষে ক্ষতিকর। এগুলো জমা থাকলে দেহ সুস্থ থাকবে না। উদ্ভিদের রেচন পদার্থগুলোকে আমরা নানাভাবে ব্যবহার করতে পারি। তাহলে আশা করি তোমরা রেচন প্রক্রিয়াটা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আমরা উদ্ভিদ রেচন নিয়ে আলোচনা করব। তোমাদেরকে আমার বিশেষভাবে বলা যে তোমরা বইটা বারবার রিডিং পড়ো, তোমাদের ধারণা আরও ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, আজকে এখানেই রাখি।